নমস্কার দর্শক বন্ধু, আমরা আবার চলে এসেছি আজকে। আপনারা দেখছেন অল বেঙ্গল মিডিয়া, আপনাদের কণ্ঠস্বর আমাদের শক্তি। আজ আমরা নিয়ে এসেছি একটি ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, যেটা আপনাদেরও খুব ভালো লাগবে। অনুষ্ঠানটার নাম হলো চেনা মুখ অচেনা মানুষ। আজ আমরা পেয়ে গেছি একজন স্বনামধন্য চিকিৎসক, যার নাম বিশ্বজিৎ চন্দ্র। হয়তো এনাকে আপনারা সকলেই চিকিৎসক হিসাবেই চেনেন, কিন্তু এই মানুষটি, এই সাদামাটা মানুষটির মানসিক দিক আরেকটি রয়েছে, যেটা আমাদের সকলেরই অজানা। আর সেই দিকটি তুলে ধরতে আমাদের আজকের এই প্রয়াস। হ্যাঁ বিশ্বজিৎবাবু, আপনাকে আমাদের অল বেঙ্গল মিডিয়া স্টুডিওতে নমস্কার। আপনি অনেক সময় নষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি আপনার কাছে, কারণ আপনি ব্যস্ত মানুষ, নানা রকম অনুষ্ঠান নিয়ে থাকেন। তারপরেও আমাদের স্টুডিওতে উনি সময় দেওয়ায় সত্যি আমরা ধন্য হয়েছি। তার কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি ওনার মুখ দিয়ে শোনার জন্য, যে এই প্রচার বিমুখ মানুষটি, জানেন তো আপনারা যে উনি সংসারে না হয়েও উনি পিতার জায়গা নিয়েছে অনেক সন্তানের। তারই গল্প আমরা শুনবো আজকে। হ্যাঁ, আপনি তো সংসার করেননি, তারপরও আপনি পিতার আসন নিয়েছেন অনেক সন্তানের মধ্য দিয়ে। সেটা কি করে সম্ভব, বা পুরো ব্যাপারটা একটু দর্শক বন্ধুদের খুলে বলুন আর কি। বিষয়টা কি রকম করে যেন শুরু হয়ে গেল না, অনেকটা ঠিক এমন। এক সময় বাড়িতে মা ছিল, ছোট ছোট বোন ছিল, ভাই ছিল। তারপরে এক সময় এদের বিয়ে শাদী হয়ে গেল, সবাই যখন যার যার মতন সেট আপ হয়ে গেল, তখন আমি ভাবলাম যে সংসার আর করবো না। এই ভাবনাটার পিছনে একটা কারণও ছিল, সেটা হচ্ছে কি যে বয়সটা পেরিয়ে গেছে মনে হলো। তো এই সিদ্ধান্ত নেওয়ার পরে সময় কাটানোর না একটা খুব দুরূহ ব্যাপার হয়ে পড়ে। যে এই সময়টা তো থাকবে, যারা সংসারে থাকে তাদের তো সংসারে একটা সময় দিতে হয়। তো আমি এই সময়টা ভাবছি যে কিছু একটা আমার কাজে লাগাই, অন্তত কারোর যদি কাজে লাগে। তো এই একটা নেশা নিয়ে ঘুরে বেড়াতাম। প্রথম আমার জীবনে এসে একটা ছেলে, ওর বাবা ছিল না, মা ছিল, খুব দুরূহ পরিস্থিতি। তো মাঝে মাঝে ওর কাছে যেতাম আমি, খুব ছোট্ট, হয়তো তখন ওর 10-11 বছর বয়স হবে। কিন্তু সাহস করে না ওর মাকে কোনো সময় বলতে পারতাম না যে আপনার ছেলেটা আমাকে দেন, আমি মানুষ করি, যদি কিছু ভাবে না। তখন বয়স আমার খুব অল্প। তারপরে এরকম আস্তে আস্তে কি হয়, ওর সঙ্গে, ওর মার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক, দাদা দাদা ডাকে আমাকে। এই করে করে হয়ে যাওয়ার পর এক সময় কথাটা বলি আর কি, বলার পরে উনি খুব খুশি হয়। ছেলেটাকে নিয়ে আসি, তারপর থেকে আমার কাছে থেকে পড়াশোনা করে একটা জায়গায় তৈরি করলাম। তো খুব ইচ্ছা ছিল যাতে কোনো পড়াশোনা করতে চায় না। আমি কোনো সময় কোনো বাচ্চাকে জোর করে কিছু করার পক্ষে না। অনেক গার্জিয়ানকে দেখি, অনেক গার্জিয়ান আমার কাছে আসে, সাজেশন নিতে আসে, জিজ্ঞেস করতে আসে যে ছেলেটা এই করতে চায় না, আমি এটা করতে বলি, কীভাবে করা হবে। যে আমার কোনো বাচ্চাকে আমি কোনো দিন বলপূর্বক কিছু করায়নি। আমি সবসময় পক্ষে হচ্ছে যে বাচ্চাটা কী করতে চায়, ওর মন বুঝে, ওর মন বুঝে তাকে সেই কাজে প্রবণতা দেওয়া। প্রত্যেকটা কাজই আমাদের সমাজের কাজ, হ্যাঁ, প্রত্যেকটা কাজের একটা গুরুত্ব সেটা মনে করি। এই মনে করে আমি বাচ্চাদের সবসময় সেইভাবেই তৈরি করি। তো যাই হোক, সেই ছেলেটা মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করতে, তারপর কোনো ব্যবসার প্রতি একটা খুব ঝোঁক ছিল। ঠিক আছে, ব্যবসা করতে ব্যবসা, কিন্তু এখন তো ব্যবসা করার বয়স অনেক কম। এইভাবে থাকতে থাকতে তারপরে যাই হোক একটা জায়গায় দাঁড়ানোর পরে কিন্তু ওকে ওর মার কাছে পৌঁছে দিলাম। আচ্ছা, যেদিন ওকে ওর মার কাছে দিয়েছিলাম, আমার সাময়িক খারাপ আছে, কিন্তু আমি খুব আনন্দিত যে একটা মানুষকে আমি একটু সহায়তা করতে পারছি। এইটা আমার নেশায় পরিণত হয়ে গেল। আচ্ছা। আর এর মধ্যে আমি একটু খুব আনন্দ খুঁজে পাই। অনেকে অনেক রকম, অনেক সময় একটু বাজে মন্তব্য করছে আমাকে নিয়ে, একটা পাগলামি ছাড়া। যাই হোক, একটা পাগলামি যদি কারোর উপকারে আসে, এটাই ঠিক। আমি এইভাবেই এই কাজটার সঙ্গে জড়িয়ে পড়ি। তারপর থেকে
ওই একটা জিনিসই, যে যেটাই করুক তাকে সেই জায়গাতে সেট আপ করে দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া। আমি কোনো ছেলেকেই আমার সঙ্গে আজীবন রাখতে কোনো সময় ভাবিনি আমি। আচ্ছা। কারণ পরের সন্তান, তার মা আছে, বাবা আছে। যদি অনাথ বাচ্চা হতে বা বিষয়টা আলাদা ছিল, তার সাথে আলাদা করে করতে হবে। গরিব মা বাবা বা মা বাবা চাইছে অথচ পারছে না, সেক্ষেত্রে তাকে একটু সহায়তা করা। এতদিন পর্যন্ত আপনার হাতে কতগুলো ছেলে তৈরি হয়েছে মোটামুটি? আমার সংস্পর্শে প্রচুর ছেলে মেয়ে আসে, হ্যাঁ, কিন্তু প্রত্যক্ষভাবে আমি আমার কাছে রেখে 26 জনকে মানুষ করছি। এখনো 2 জন আছে, জানি না এদের কতটা কি করতে হবে। তার মানে টোটাল হলো 28 জন। দর্শক বন্ধু, আপনারা শুনতে পারছেন তো যে সংসারে না হয়েও উনি 28 জন ছেলের পিতা, এবং তাদের পড়াশোনা থেকে সমস্ত রকম খরচা চালিয়ে যাচ্ছেন উনি আর কি। তা আরেকটু আমার জানতে ইচ্ছে করছে, এবার দর্শক বন্ধু জানতে চাইছে যে এই যে 26 জন ছেলে অলরেডি তৈরি হয়ে গেছে, তার মধ্যে নিশ্চয়ই কেউ না কেউ ভালো কোনো পজিশনে আছে। সেই ব্যবসায়ী হতে পারে, চাকরিজীবী হতে পারে। আছে, ব্যবসায়ীও আছে, চাকরিজীবীর মধ্যে হাই স্কুলের টিচার আছে, প্রাইমারি স্কুলের টিচার আছে, আর্মিতে একজন আছে। প্রতিষ্ঠিত মানে যারা যে সমস্ত কাজকর্ম করছে সবাই সব জায়গাতে ভালোই আছে। আর এখনো 2-1 আছে যারা টুকটাক কাজকর্ম করছে, চেষ্টা করছে, হয়তো হবে। এবং তাদের সাথে আপনার এই মুহূর্তে যোগাযোগ কেমন? যোগাযোগ এবার প্রত্যেকেই এই জায়গাটাতে আমাকে একটু কঠোর এবং কঠিন হতে হয়েছে। হ্যাঁ, প্রত্যেকেই চায় আমি তার কাছে থাকি। আচ্ছা, হ্যাঁ, এটা তো চাওয়াটাই স্বাভাবিক আর কি। প্রত্যেকেই চাই আমি তার মানে আমাকে তারা তার করে রাখতে চায়। এবার আমি এটা পক্ষে না। আচ্ছা। আমি কারোর কাছে গিয়ে থাকা মানে ছিল আমার এই কর্মকাণ্ডটা বন্ধ হয়ে যাবে। আর আমি চাইছি যতদিন পর্যন্ত আমি পারি ততদিন পর্যন্ত করি। এর জন্য যখনই যে সমস্ত ছেলেদেরকে সেট আপ করে দিয়েছি বা তারা সেট আপ হয়ে গেছে, বলছে তোমাদের মতন থাকো, যখন প্রয়োজন মনে করবা আসো, কোনো সমস্যা হলে আমি দেখবো, করবো। কিন্তু তাই বলে যখন তখন না, কিন্তু আর একটা সামান্য বিষয় নিয়ে তুমি আমার কাছে সাজেশন নিবা কেন? নিজে স্বাবলম্বী হোক, সমস্যা হলে বলে সমস্যার সমাধানের রাস্তা নিজে খোঁজো। মানে আপনার কথা অনুযায়ী তাকে নিজে দাঁড়াতে হবে, নিজেকে সবকিছু করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। যখন খুব বিপদে পড়বো বা পড়বে তখন আপনি আছেন। হ্যাঁ, যে পারছি না, এটা কি করা উচিত, ডিসিশনটা নিতে পারছি না, এ করে তো শিখবে না। একদম 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 একদম, এটা ঠিক কথা বলছেন। এখনো যে আছে, যে বাচ্চাটা আমার কাছে আছে, ও ডাকে মামা আমাকে, আমার প্রতিবেশী বোনের ছেলে। ও রান্নাবাড়িও করে, সব ছেলেগুলি। আমি প্রত্যেকটা কাজ, কাপড় ধোয়া, রান্না করা, প্রত্যেকেই সব কিছু শেখাই। এই কারণে কাজ শিখে রাখো, কাছে রাখবে। হ্যাঁ, বাজার ওদেরকে দিয়ে আমি করাই, যাও বাজার থেকে বাজার করে আসে। কোনো সময় খারাপ নিয়ে আসে, কোনো সময় ভালো নিয়ে আসে। আমি খালি একটা জিনিস বলে দিই, দেখো কাউকে কোনো সময় পয়সা না দিয়ে চলে আসো না, ভুলেও না, এটা না হয়। হ্যাঁ, আর এইভাবে বাজার করো, ওইভাবে বাজার করো, যেটা খারাপ নিয়ে এসেছে এটা ঠিক আছে। মানে এক কথায় হলো আপনি পড়াশোনা করার পাশাপাশি সমাজে চলার মতন সব রকম ভাবে উপযুক্ত করার একটা চেষ্টা। প্রত্যেকটা গার্জেনের তাই করা উচিত আমি মনে করি। তাহলে কি হবে, ছেলেটাকে নিয়ে তাকে নিয়ে চিন্তা করতে হবে না। আজকালকার দিনে আমি যেটা দেখি আর কি, অনেক বাবা মাই মৃত্যুর সময় না চিন্তায় যুক্ত হয়ে মারা যাচ্ছে। আমি মারা যাচ্ছি, ছেলেটা বাজার করতে পারে না, কি করে খাবে, কি খাবে। আমার ওই একটা ছেলে যেদিনই মারা যায় আমিও মারা যাবো। আমি যেন অন্তত এইটুকু ভাবতে পারি মৃত্যুর সময় যে না, যে কটা ছেলেকে মানুষ করছে ওরা জীবনে স্বয়ংসম্পূর্ণ কষ্ট। ঠিক। আমরা আরেকটা কথা শুনেছি যেটা লোকমুখে, যেটা যে আপনি একটা সময় শিশুদের নিয়ে মাঠমুখী ছিলেন এবং প্রচুর খেলাধুলার সাথে আপনি যুক্ত ছিলেন, সমস্ত শিশুদের নিয়ে মাঠে যেতেন, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। এই বিষয়টা অনেকেরই অজানা, এই ব্যাপারটা একটু দেখতে বলেন। বিষয়টা আমি দেখুন, আমার জন্ম শিলিগুড়ি। আচ্ছা। শিলিগুড়ি ছিল। আচ্ছা। শিলিগুড়ি হাকিমপাড়া পূর্বকান্তপল্লী আমাদের জন্মস্থান, এবং বাড়ির সামনাসামনি আমাদের প্রাইমারি স্কুল ছিল, যে স্কুলে পড়াশোনা করছি। উদয়ন সমিতি প্রাথমিক বিদ্যালয়, নীলনগরী হাই স্কুলে আমার পড়াশোনা। এই উদয়ন সমিতি প্রাথমিক বিদ্যালয়তে তখন আমরা যখন ছোট, সে সময় একটা সংস্থা ছিল, এটা অনেক জায়গাতেই ছিল, এর সব পেয়েছি আসর। তো পাড়ার সমস্ত বাচ্চারা একদম প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত সমস্ত ছেলেরা ওই আসরে খেলাধুলা করত।
আচ্ছা নানা রকম খেলাধুলা, প্যারেড, পিটি, জিমনাস্টিক, ফুটবল, সমস্ত রকম খেলাধুলার ব্যবস্থা ছিল সেখানে। আমিও ওখানকারই ছাত্র ছিলাম। পাড়ার ছেলেপেলেদের সঙ্গে নিজেদের ভাই ভাস্তা সবাই মিলে আমরা ওখানে খেলাধুলা করতাম। এটা না একটা অভ্যাস সেই ছোটোর থেকে হয়ে গেছিলো। আমি এখনও বাচ্চাদের সঙ্গে খেলি। আচ্ছা ভালো লাগে আমার। তো তারপরে এরকম একটা সুযোগ খুঁজছিলাম আর কি, কোচবিহারে এক সময় চলে আসার পর এরকম একটা সুযোগ বাচ্চাদেরকে যদি একটু দর্শক একটু কাটলাম আর কি, যে শিলিগুড়িতে জন্ম অথচ বসবাস করছেন কোচবিহারে, মাঝখানে একটু ফাঁক রয়ে গেল, গল্পটা একটু বিষয়টা হচ্ছে কি, আমি আমার বাবা ছিলেন ব্যবসায়ী। তো আমার জন্মের আগে থেকে কোচবিহারে আমাদের বাড়ি ছিল বাবার ব্যবসার সুবাদে। আর পরবর্তীকালে মা ভাই বোন কোচবিহারে থাকতো, আমি বাবার সঙ্গে শিলিগুড়িতে থাকতাম, শিলিগুড়িতে বাড়ি হয়। আর খুব ছোটোবেলাতেই বাবা আমাকে নিয়ে কোচবিহারে আসছিল। একটা বয়স কত ছিল বলতে পারবো না, কি কারণ তাও বলতে পারবো না, মনে নেই এতটা। তো রাজবাড়িটা আমার মনে আছে। পরবর্তীকালে কোচবিহারে আমি শিফট হয়ে যাবো এক প্রকার বলতে পারবো রাজবাড়ির প্রেমে পড়ে। আচ্ছা ছোট থেকে খুব স্বপ্ন ছিল রাজবাড়ির সামনাসামনি বাড়ি হবে, সকাল বিকেল রাজবাড়িতে ঘুরবো, মাঠে দৌড়াতে করবো, এটা একটা খুব স্বপ্ন ছিল। আচ্ছা তখন ছোটবেলার চোখে যা হয় রাজবাড়ি মানে রাজবাড়ি, কি আছে না আছে কি বিষয়বস্তু অত কিছু বুঝতাম না। আর ইতিহাসটাকে বোধহয় আমি একটু বেশি ভালোবাসি। আচ্ছা এটাও একটা কারণ হতে পারে। এই রাজবাড়ির আকর্ষণে আমার কোচবিহারে শিফট হয়, নাহলে পরে আমি কোচবিহার থেকে মা বোনকে নিয়ে শিলিগুড়ি চলে যেতে পারতাম। এবং সবাই তাই চাইছিল, কিন্তু আপনি চলে কোচবিহার। আচ্ছা এবারে মাঠের গল্পটা বাচ্চাদের। তো তারপরে এই চিন্তা ভাবনার সঙ্গে সঙ্গে পরে দেখলাম কোচবিহারে একটা সংস্থার সঙ্গে আমি জড়িত হয়ে গেলাম, সেটা হচ্ছে ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটি। ওনারা চাইছিল বাচ্চাদেরকে নিয়ে একটা জীবনীমূলক আলোচনা সভা করা যায়, বাচ্চাদেরকে মনীষীদের জীবনী শেখানো যায়, এরকম একটা সংস্থা যদি করা যায়। ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটির থেকে ওখানে আমার প্রাইমারি স্কুলের টিচারও ছিলেন, উনি আসতেন যোগাযোগ করে আমার সঙ্গে, আমাকে বলছিল সে কী করছো। তো বললাম আমার সঙ্গে সমস্ত কিছু কথাবার্তা করতে। তো বলছে একটা সংস্থা করো এরকম বাচ্চাদেরকে নিয়ে, যাদেরকে মনীষীদের জীবনী চর্চা করানো যায়, নাহলে তো এখন তো এই সমস্ত জিনিস আর পাওয়া যাচ্ছে না, সব হারিয়ে যাবে। আমি আমার সঙ্গে আরও 2-1 ছেলে মিলে পরে এই সংস্থাটা শুরু হলো ক্ষুদিরাম অনুশীলন ক্ষেত্র। সেখানটায় এই ছেলেগুলোদের প্যারেড শেখানো, অন্য খেলাধুলা শেখানো এইগুলো করতে করতে কোচবিহারে প্রচুর ছাত্রছাত্রী হয়ে গেল। জায়গায় জায়গায় এটা সপ্তাহে একদিন করে এগুলো শেখাতে প্রশিক্ষণ ছিল। আর মাসে একটা রবিবার করে কোচবিহার রাজবাড়িতে আমরা প্র্যাকটিস করে পড়াতাম বাচ্চাদেরকে। আর ওই কাজকর্মগুলোই আমাকে আরও বিশেষ করে এই নেশাটাতে যুক্ত করা হয়েছে, যে বাচ্চাদের সংস্পর্শে থাকা, তাদের দেয়া। আর বাচ্চাদের সংস্পর্শে থাকা শুধু দেয়া না, তাদের কাছ থেকেও পাওয়া যায়। সেটা ছিল খুব, আপনি একদম পরিশ্রুত একটা ভালোবাসা পাবেন, একদম কোনো খাদ নেই। আর যতক্ষণ সময় ওদের সঙ্গে থাকবে ততক্ষণ সময় আপনি ভালো থাকবেন। কেন ভালো থাকবেন হচ্ছে গিয়ে, ওরা তো নিষ্পাপ। আর ওদের সঙ্গে কথাবার্তা বললে, ওদের সঙ্গে খেলাধুলা করলে পরে মনটা খুব পবিত্র থাকে, ভালো থাকে। এখন মাঠের কি অবস্থা, এখন কি আপনারা যাচ্ছেন না? যাচ্ছে না ঠিক না, আমি তো মাঠে ঠিক এখন সময় দিতে পারি না। আচ্ছা। আর আমারও হয়তো একটু ভুল আছে বা কোথাও একটু খামতি আছে, যে আমি আমার সার্কেল কাউকে তৈরি করতে পারি। আচ্ছা। মানে এটা আমার সেই সময় ভাবা উচিত ছিল, যে একটা সময় আসবে যখন কিন্তু আমি আর মাঠে দৌড়াতে পারবো না। তখন যাতে এই কাজটা চলে, তো সেরকমভাবে সেই মুহূর্তে ভাবতে পারিনি। স্মৃতিরক্ষা কমিটি হয়তো কিছু ভাবছেন, তারাও সেদিন প্রয়াসটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, শেষ পর্যন্ত রাখতে পারেনি। মোট কথা বাচ্চাদের সঙ্গে আপনাকে মিশতে হলে, বাচ্চাদের সংস্থা রাখতে হলে আপনাকে বাচ্চা একদম সত্যি কথা, যে একটা বাচ্চার সাথে মিশতে গেলে যদি বাচ্চা নিজে না হওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চার মনের কথা বোঝা যাবে না, বাচ্চার থেকে ভালোবাসাটা পাওয়া যাবে না, নিজেকেও বাচ্চা হতে হবে। আমরা একটা অন্য প্রসঙ্গে চলে আসি। আসলে এই যে বিশ্বজিৎ বাবু, ওনার এত দিক আছে যে সবগুলো দিক হয়তো আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরতে পারবো না, কারণ আমাদের হাতে সময় খুবই কম। তার মধ্যে থেকে যতটা আমাদের মনে আছে বা যতটা আমি ওনাকে নিয়ে চিন্তা ভাবনা করে যতটা আমি খোঁজ পেয়েছি, তার থেকে দু একটা প্রশ্ন করে করে আপনাদেরকে জানাচ্ছি। আরেকটা ব্যাপার আছে, ওনার যে করোনার সময়কালে কিন্তু ওনার অবদান অনস্বীকার্য।
অনেক হয়তো জানেই না যে করোনাকালের প্রথম দিকে কিন্তু উনি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ত্রাণ তহবিলে উনি টাকা দিয়েছেন। পাশাপাশি কোচবিহারে কিন্তু যত কর্মরত সেদিন সিভিক ভলেন্টিয়ার ছিল তাদের দুপুরে কিন্তু একটা খাবারের ব্যবস্থা উনি করেছিলেন, কিন্তু কাউকে না জানিয়ে, কারণ উনি সবসময় প্রচার বিমুখ থাকতে ভালোবাসেন। তবুও আমরা জোর করে তাকে আজকে আমরা স্টুডিওতে নিয়ে এসেছি, ওনার মুখ থেকে একটু আপনাদের কথা শোনাবো। করোনার ব্যাপারটা একটু বলুন একটু। করোনার বিষয়টা দেখুন, ওই সময়টা অর্থাৎ ওই বৈশাখ মাসের অমাবস্যা আমার বাড়িতে একটা বাসন কালী পূজা হয়। মানে আমি একটু পূজা করা পছন্দ করি। আচ্ছা। পছন্দ করি মানে আমাদের এটা হয়ে আসছে আর কি, বাড়িতে বংশ পরম্পরা, সেই হিসেবে আমিও করি। আর আমাদের পুজোটা একটু ভিন্ন ধরনের। পূজা হোক আর যে কোনো বিষয় হোক, জনসেবাটাকে আমার একটু গুরুত্ব বেশি। এটা আমাদের একটা ফ্যামিলিগত বিষয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই লোকটা হয়তো বেশি আমাকে প্রিয় বসে। প্রতি বছরই বাৎসরিক পুজো পরীক্ষা বাড়িতে 700 লোকজন আসে, পাড়া প্রতিবেশী পরিচিত লোকজন আসে, প্রসাদ পায়, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। এবার হঠাৎ করে করোনা, গত বছর ওই সময়টাতে করোনা নিয়ে যে সমস্ত পরিস্থিতি হয়ে গেল, লকডাউন চলে গেল। হ্যাঁ, লকডাউন চলে আসলো, অনুষ্ঠানটা হবে না। আমাদের মানে টোটাল প্রস্তুতিটাও হয়ে গেছে। আচ্ছা, বিশেষ করে মানসিক প্রস্তুতিটা। এখন হবে না, তাহলে কি করা যায়? পূজাটা তো হবে, বাড়িতে 2-4 জন বাচ্চা আছে, তারা নিয়ে পূজাটা আমি নিজেই করি। আমাদের বাড়িতে পূজা করতে প্রয়োজন হয়, নিজেই পূজা করি। এখন ছেলেপেলেদের মন মেজাজ খারাপ, প্রতি বছর করি, এবছর করতে পারবো না, হবে না। তো অনেক লোক বলি, বাবা দেখো, আগে তো মানুষকে বেঁচে থাকতে হয়। এরকম একটা পরিস্থিতিতে ধরো লোকজনকে ডাকবো, যাদেরকে ডাকবো তারা আসতে পারবে না, আসতে না পারবার জন্য তাদের খারাপ লাগবে, না আসার ফলে আমাদের খারাপ লাগবে। আর এই অবস্থাতে ডেকে আনাটা খুবই অন্যায় কাজ। ধরো না, 50 জন লোক আসলো, তার মধ্যে কারো একজনের ভিতরে করোনা এফেক্ট, তাহলে আমার এখানে 50 জন, যে 50 জন আছে তাদেরকে তারা এফেক্টেড হয়ে যাবে। এটা করা যায় না। বরঞ্চ আমরা একটা কাজ করি, আমরা এই পূজার যে আমাদের খরচের পয়সাটা, কিন্তু কিছুটা টাকা আমরা সরকারি তহবিলে দিই, তার উপরে অন্তত ওই 1 পয়সা করে যে কজনের ভাগে পড়বে আমরা মনে করে নেবো, আমরা কতজন লোককে প্রসাদ খাইয়ে দিলাম, বাচ্চারা খুশি হলো। সেইটা চিন্তা ভাবনা করি, পরে ওই ত্রাণ তহবিলে কিছু টাকা দিলাম। এবার ছেলেপেলেদের ভিতরে তো একটুখানি ব্যাপারটা রয়ে গেল। পরে বলে ধরো একটা কাজ করা যেত, পাশাপাশি আমাদের পাড়ার একটা ক্লাব, সেই ক্লাবের সেক্রেটারি আমার পাশাপাশি ওকে বললাম যে ভাই 3-4টা ভলেন্টিয়ার দিয়ে যদি আমাকে হেল্প করতে পারিস, তাহলে আমি চাইছিলাম যে প্রসাদটা রান্না হয়, খিচুড়িটা রান্না হয়, এই খাবারটা অন্তত পৌঁছায় দেবো, কাউকে ডাকা যাবে না, পানি করে পৌঁছায় দেবো। ও রাজি হলো এবং আমার প্রস্তাবটার কাছে খুব ভালো লাগছে। এবার ওটা হলো। এবার তার সঙ্গে আরেকটা অ্যাড হলো যে সব জায়গায় তো পুলিশে যারা ডিউটি করছে, এদেরকে খাওয়ানো হচ্ছে, আমাদের এখানে তো কেউ খাওয়াচ্ছে না, তাহলে আমরা যদি ওদের খাওয়াই, আমি তাহলে পরে আমাদের লোক লাগবে, দেখি কী করা যায়। তারপর সেটার ব্যবস্থা হলো। সেই সময় হঠাৎ করে আমার কাছে একটা খবর আসলো যে সেই সময় আমাদের ইন্ডিয়ান হাসপাতালের সামনে, বিশেষ করে মাতৃমা বিভাগের সামনে প্রচুর গার্জিয়ান, পেশেন্টের গার্জিয়ান খুব অনাহারে, খুব বাজে, খুব কষ্ট পাচ্ছে, পয়সা আছে খাবার নেই। তো খারাপ লাগলো, ওই জন্য ওটাকে অ্যাড করো। তারপরে সবাই মিলে আমরা ওই রান্নাবাড়ি করে বাচ্চাদের সব প্যাকেট ট্যাকেট করলো, কিছু ভলেন্টিয়ার ভাইদেরকে পাইছিলাম সঙ্গে, ওরা এদেরকে নিয়ে খাবারটা আমরা ডিস্ট্রিবিউট করলাম। বাস এই আর কি, এই করে আর কি 20 বছর মায়ের পূজা করলাম, খুব ভালো লাগছে। দর্শক বন্ধু শুনলেন। এবার আমরা আবার চেনামুখে চলে আসি, যে আপনি দীর্ঘদিন চিকিৎসার সাথে যুক্ত রয়েছেন আর কি। এইরকম কোনো স্মরণীয় ঘটনা একটু, যে কোনো রোগীকে নিয়ে বা রোগিণীকে নিয়ে আপনার হয়েছে, বা ওর চিকিৎসাটা করতে পেরে আপনি খুশি, বা ওর একটা উপদেশ দিয়ে, চিকিৎসা সংক্রান্ত উপদেশ দিয়ে আপনি খুশি হয়েছেন, এরকম ধরনের একটা অনেক স্মৃতি হয়তো আছে আপনার মধ্যে, তার মধ্যে যে কোনো একটা দর্শক বন্ধুকে একটু যদি বলেন আর কি। আছে, কোচবিহারে আমি প্রপারলি প্র্যাকটিস শুরু করি 1997। আচ্ছা। আমার চেম্বার ছিল প্রথম থেকেই বীরপাড়া, দলগাঁও বীরপাড়া। আচ্ছা, চা বাগান, দলগাঁও তো চা বাগান। হ্যাঁ, চা বাগান এলাকা। কোচবিহারে ওখানে প্র্যাকটিস শুরু করলাম, করার পর প্রথম দিকে একটা ক্রনিক পেশেন্ট আর কি, মহিলাটা একটু মেয়ারি প্রবলেম ছিল, বয়স্ক মহিলা,
তখন ওনার বয়স 40-এর কাছাকাছি। তো ওই পাড়াতে তখন ও বাচ্চাদের সংসার শুনে দিত। আচ্ছা তো ওই পাড়াতেও কিন্তু ওই বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতাম। সেইখানেই এক বাচ্চার বাবা, যে বয়সে প্রায় আমার সমবয়সী হবে বা আমার থেকে একটু 1-2 বছরের বড় হবে, কিন্তু যেহেতু বাচ্চাটা আমাকে দাদা ডাকে, আমি ওনাকে কাকু ডাকি। আচ্ছা কাকু ডাকি, ওনার বউকে কাকিমা ডাকি, ওনারা লজ্জা পায়। আচ্ছা হ্যাঁ, কিন্তু যাই হোক আমি ডাক্তার ওনারা আমাকে মেনে নিয়েছিলাম। আচ্ছা উনি ওষুধ ব্যবসার সঙ্গে যুক্ত। ওই পাড়ার সেই মহিলাকে যখন আমি চিকিৎসায় নিলাম, নেওয়ার পরে দিন 7-8 পরে ওই ভদ্রলোক আমাকে ডেকে পাঠানো। ডেকে পাঠানোর পরে বলছি যে তুমি ভদ্রলোকের নামগুলো উচ্চারণ করছি না, খারাপ হবে। বলছি তুমি ওই ভদ্রমহিলার চিকিৎসা করছো? হ্যাঁ। খুব খেপে গেলাম। আচ্ছা বলছে মাত্র কিছুদিন হয়তো তুমি একটা প্র্যাকটিস শুরু করা, জীবনের শুরুতে তুমি একটা বদনাম দেবা, উইদিন 1 মান্থ ও মারা যাবে। আচ্ছা ওর ভিতরে সব পচে গেছে। আচ্ছা ইঞ্জেকশনগুলো আমি করেছি, আমি জানি তো। আমি সব শুনলাম, যেহেতু কাকু ডাকি ওনাকে, ওনাকে আমি শ্রদ্ধা করি, ওনার সব কিছু শুনলাম। ওনার ওয়াইফ সামনে ছিল, ওনার ওয়াইফকে বলছি যে তুমি তোমার ছেলেকে বোঝাও এরকম কাজ করতে না। আমি নির্বিকার চিত্তে সব শুনে বলে দেখো উনি মারা যাবে না, অন্তত এই রোগটা নিয়ে উনি মারা যাবে। আচ্ছা অন্য কারণে মারা যেতে পারে। হ্যাঁ, স্বাভাবিক মৃত্যু হতে পারে, এই রোগের জন্য মরে যাবে, কিন্তু এই রোগটা ওনার মৃত্যুর কারণ হবে না। খুব খেপে গেছে। শেষ পর্যন্ত আমি বললাম ঠিক আছে, তাহলে আমরা বাবাটা একটা কাজ করি, বাঁচি ধরি। তুমি বলো 1 মাস তুমি বলছো তো, 3 মাসের মধ্যে যদি ওনার মৃত্যু হয় তাহলে আমি ডাক্তারে ছেড়ে দেবো, আর যদি না হয় তাহলে মাংস দিয়ে ভাত খাওয়া। ঠিক এই কথাবার্তা আমার সঙ্গে যেদিন হলো, তার 1 মাস পরে ভদ্রমহিলাকে বললাম কি আমার কাছে আসলে ওষুধ দিয়েছি, বললাম যে আজকে না বিকেলে অমুক দাদা আপনাকে দেখা করতে বলছে, 4টার সময় যেতে বলছে, দেখা করে এসো। আমি তার আগেই বসেছিলাম, গল্প বসে করতেছি। ভদ্রমহিলা ঠিক 4টার সময় আসছে। ভদ্রমহিলাকে দেখে একটা ভূত দেখার মতন অবস্থা। আচ্ছা মানে যে মারা যাওয়ার কথা সে চলে আসছে। হ্যাঁ তো দেখে বলছে কি ব্যাপার, তুমি মরো নাই? না দাদা আমি মরে নেই, উনি আমাকে ভালোবাসে। আমি যেন এখনো সম্পূর্ণ ভালো হয়নি, আরো 3 মাস আমাকে চিকিৎসা করতে হবে। ভদ্রমহিলা সম্পূর্ণ হয়েছে, আমার খুব ভালো লাগছে, সুস্থ। হ্যাঁ, পরে মারা গেছেন। আচ্ছা 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 এই 2-3 বছর আগে। মানে ওই রোগটা ওনার কি হয়েছে? সম্পূর্ণ। দর্শক বন্ধু শুনেন, আমাদের সময় একদম শেষ। লাস্ট একটা প্রশ্ন দাদাকে করবো যে এই যে এত কিছু করছেন, এর সূত্রপাত কিভাবে বা এর ভবিষ্যৎ পরিকল্পনায় বা আপনি আরো কি ভাবছেন বা কি করবেন? সূত্রপাতটা যে কীভাবে হলো, এগুলো অনেকগুলো কারণ। এক তো আমি একান্নভুক্ত পরিবারের মানুষ হচ্ছি, একা থাকতে পারি না, এটা একটা বিষয়। পাশাপাশি যেটা বললাম যে আমরা সব বেশি আসলে খেলেছি, এই সময় সবাই মিলে একসঙ্গে খেলাধুলা করছি, এটা বিশেষ আনন্দ। এটা একটা বিষয়। খুব ছোটোবেলায় বাবা মারা গেছেন, বাবা মারা যাওয়ার 2টো বোন, একটা ছোটো ভাই, এদেরকে নিয়ে এদের অভিভাবকত্ব আমাকে করতে হয়েছে। এটা করতে করতে একটা নেশা হয়ে গেছে। তারপরে একাকী জীবন ভালো লাগে না, আর বিয়ে শাদী করে সংসারী হবো, ওই ছোট্ট একটা পরিবারের মধ্যে আমি সীমাবদ্ধ থাকবো, এটা না আমার দম বন্ধ হয়ে আসবে বলে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তারপরে এই 1-2 করে বাচ্চা কাচ্চা এই আসে সে আসে, এই করতে 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 আজকে এত বড় জায়গায় হয়ে গেছে। আর এই ভবিষ্যৎ কি আছে আপনার, ভবিষ্যৎ চিন্তা ভাবনা? ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে, কতটা হবে বা কতটা সম্ভব জানি না, কারণ এই চৈত্র মাসটা শেষ হলে 65 পারবো, শেষে চিন্তা করবো। হ্যাঁ দর্শক কিন্তু 65 বছরের যুবক, আপনারা দেখে হয়তো আন্দাজ করতে পারছেন আর কি, যে ওনার বয়স না বললে হয়তো আপনারাও কেউ বিশ্বাস করতে পারতেন না যে ওনার 65 বছর। হ্যাঁ তারপরে শেষে চিন্তা করবো। এর বার্ধক্য তো প্রাকৃতিক প্রকৃতির নিয়ম, মৃত্যুটা প্রকৃতির নিয়ম। তারপর কিছু পরিকল্পনা আছে, বাইরে একটুখানি জায়গা জমি কিনেছি, যে একটা আশ্রম তৈরি করে। এবার কিছু কিছু ছেলেগুলো এমনও আছে যাদের কেউই নেই। আচ্ছা অনাথ। হ্যাঁ, এরকম 2-4টা বাচ্চাকে যদি তৈরি করতে পারি, তৈরি করে তাদের মধ্যে থেকে একাধিক যদি আমার এই জায়গাটাকে নিতে পারি, এরকম একটা পরিকল্পনা পরবর্তী প্রজন্মটাকে তুলতে হবে।
এটা ভাবছি, এটা ভাবনাটা খুব কঠিন ভাবনা, তবুও ভাবছি। কঠিন ভাবনা এই কারণেই, আমি যে কাজগুলো করি আমি কিন্তু কারোর কাছ থেকে কোনো রকম সাহায্য নিই না। আপনি যে বলছেন প্রচার বিমুখ, তার মূল কারণ এটা। হ্যাঁ, অনেকের ভালো লাগে আসে, আপনার বাচ্চাগুলোর জন্য এই বছরের কাপড় কিনে দিন, যে না, কারণ এই দায়িত্বটা আমার ঘাড়ে কেউ তুলে দেয়নি, আমি নিজে তুলে নিয়েছি। আচ্ছা। আমি তুলে নিয়েছি আমার ক্ষমতা অনুযায়ী, আমার যতটুকু হবে আমি ততটুকুনি করবো। ঠিক আছে, আমার বাচ্চাগুলো যেন কোনো সময় বুঝতে না পারে বা জানতে না পারে যে আমাদেরকে মানুষ করার জন্য ওনাকে কারোর কাছে হাত পাততে হয়। আমি হাত পাতার পক্ষে না। যতটা পারবে নিজের দর্শক দর্শক আসছে খাতাপত্র দিয়ে এই বই দিয়ে, আমি কোনো সময় কারোর কাছ থেকে কিছু accept করি না। ঠিক, দর্শক বন্ধু শুনলেন আপনারা যে ওনার ইচ্ছে যে ওনার জায়গা কেনা আছে, উনি আগামী দিনে সেখানে আশ্রম করুক এবং সেই আশ্রমে কিছু ছেলেমেয়েরা থাকবে, পড়াশোনা করবে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ওনার এই উদ্দেশ্য সফল হোক, যাতে এই উদ্দেশ্যের সাথে আমরাও যুক্ত থাকতে পারি, এই উদ্দেশ্যের সাথে আমরাও যাতে যুক্ত থাকতে পারি। আপনারা দেখছেন অল বেঙ্গল মিডিয়া, আপনাদের কণ্ঠস্বর আমাদের শক্তি। আজকের মতন এখানে আমরা আবার ওনাকে নিয়ে আসবো আমাদের স্টুডিওতে, আরো অজানা অনেক কথা আপনাদের জানাবো। আজকের মতন এখানে শেষ করছি, আগামী দিনের জন্য আবার তৈরি থাকুন ঠিক এই সময় এই চ্যানেলে। নমস্কার, সকলে ভালো থাকুন।